প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে কিছু নমুনা প্রশ্ন ও উত্তর এই নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এর কারণ বলি, তোমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষায় বলো যে যতটা লিখেছো সেই তুলনায় নাম্বার পাচ্ছ না, বা অনেকেই ঠিক সময় মতো পরীক্ষা শেষ করতেও পারো না। এর প্রধানত দুটো কারণ। এক, যে পরীক্ষায় প্রশ্নের যতটা চাওয়া হয়েছে তোমরা তার থেকে বেশি লিখে ফেলেছো, তাই ঠিক সময় শেষ করতে পারছো না। আবার প্রশ্নের ঠিক যতটা চাওয়া হয়েছে তার থেকে তুমি কম লিখেছো, বা তুমি প্রশ্নটা ঠিক বুঝতে পারোনি, সেই জন্য কম লিখে ফেলেছো। এই কারণে তোমরা অনেক সময় নাম্বার কম পাও। মনে রাখবে, পরীক্ষার্থী তোমরা প্রশ্ন অনুযায়ী তোমাদের লিখতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলছি যে প্রশ্ন যতটা চাইবে ঠিক ততটাই লিখতে হবে, তার বেশি বা কম লেখা যাবে না। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু সঠিক নাম্বারটা পাবে। আর অনেকেই বলো যে স্যার কম নাম্বার দিয়েছে বা শক্ত করে খাতা দেখেছে, এগুলো কিন্তু একদমই বাজে কথা। তুমি যদি ঠিকভাবে উত্তরটা লেখো, তুমি ফুল মার্কস পাবেই পাবে। ঠিক আছে? তাই আজকের পর্বটা আমি কিছু প্রশ্ন উত্তর পর্ব রেখেছি, তোমরা দেখো। প্রথম শুরু করছি আমরা, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো এই জাতীয় প্রশ্নগুলির, এবং তার উত্তর কীভাবে লিখব সেটা আমরা দেখব। এই জাতীয় প্রশ্নগুলি প্রত্যেকটা 2 নাম্বার করে হয়, এবং প্রায় প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় 2টি বা 3টি করে এরকম প্রশ্ন থাকে। তো এইগুলো কোন ধরনের প্রশ্ন থেকে আসবে সেটা বলি। যে সকল রাসায়নিক পরিবর্তনগুলি কোনো না কোনো ঘটনা ঘটে, অর্থাৎ এমন পরিবর্তন ঘটে যেখানে আমরা কোনো অধক্ষেপ দেখতে পাবো, বা সেই অধক্ষেপ বিভিন্ন রকম বর্ণের হতে পারে, মানে কালারফুল হবে, বা কোনো গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই গ্যাসটা আবার কালারফুল গ্যাস হতে পারে বা কালারলেস গ্যাস হতে পারে, বা কোনো রাসায়নিক বিক্রিয়া কোনো বর্ণের পরিবর্তন ঘটছে। অর্থাৎ এক কথায় কিছু না কিছু একটা পরিবর্তন আমরা চাক্ষুষ করতে পারবো, মানে চোখে দেখেই বুঝতে পারবো। এই প্রজাতীয় প্রশ্নগুলোতে অ্যাকচুয়ালি এই যে কী পরিবর্তনটা ঘটছে সেই অংশটা তোমার সঙ্গে জানতে চাওয়া হচ্ছে, এবং রাসায়নিক বিক্রিয়াটাকে অবশ্যই ব্যালেন্স করে লিখতে হবে। ঠিক আছে? তো প্রথমে একটা একটা করে উদাহরণ দিই, তাহলে তোমরা ব্যাপারটা আরও বুঝতে পারবে। তোমরা প্রথমে একটা প্রশ্ন নিচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইড যদি শুষ্ক কলিচুন সহ উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটে, সেটা আমাকে সমীকরণ সহ লিখতে বলা হলো। ঠিক আছে? তো আমি যদি উত্তরটা আমার জানা থাকে পরিষ্কার, তাহলে আমি প্রথমেই ভাষায় লিখে দিতে পারি যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি শুষ্ক কলিচুন সহ উত্তপ্ত করি তাহলে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড ও জল বা জলীয় বাষ্প উৎপন্ন হবে। ঠিক আছে? এবং তারপর তার রাসায়নিক বিক্রিয়াটা ব্যালেন্স সহ লিখব। কিন্তু যদি বিক্রিয়াটা আমার অজানা হয়ে থাকে, বা বিক্রিয়াটা যদি উত্তর আমার পুরোপুরি জানা না থাকে, সেক্ষেত্রে আমি তার সমীকরণ থেকে কি ঘটে সমীকরণ সহটা আমি বার করতে পারি। যেমন ধরো আমি বলছি অ্যামোনিয়াম ক্লোরাইড, তার সংকেত কি না NH4Cl। NH4Cl এটা কঠিন। এই NH4Cl মানে কি? NH4Cl মানে অ্যামোনিয়া আর HCl এর একটা কম্পাউন্ড, অর্থাৎ দুটো পদার্থ মিলিত হয়ে ওই অবস্থাটা আছে। তাতে আমরা কি দিচ্ছি না কলিচুন। কলিচুন মানে কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH2। অর্থাৎ এই জাতীয় বিক্রিয়াগুলোতে বা প্রশ্নগুলোতে বিক্রিয়ক দুটো দেয়া থাকবে, বা 3টে বিক্রিয়ক যা দেয়া থাকবে। তো এটা আমার ক্ষার, আর এখানে অ্যামোনিয়া আর HCl একটা অ্যাসিড অংশ আছে, সেই অ্যাসিড অংশের সঙ্গে ক্ষার বিক্রিয়া করে লবণ জল হবে, অর্থাৎ ক্যালসিয়াম আর ক্লোরিন মিলিত হয়ে এখানে কি হচ্ছে, তাপ চিহ্নটি এভাবে দেবো না CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করছে, এবং আমার জল লবণ ও জলের হিসেবে জলটা পাবো, আর তার সঙ্গে কি পাবো না এখানে NH4Cl থেকে HCl চলে গেলে আমার NH3 অংশটা পাবো। এই অ্যামোনিয়া এবার ঝাঁঝালো গ্যাস বলে এরকম একটা তীর চিহ্ন ওপর দিকে দেবো। ঠিক আছে? যদিও এই উষ্ণতায় H2Oটাও গ্যাস হিসেবে থাকবে, ক্যালসিয়াম ক্লোরাইডটা কিন্তু সলিড হিসেবে থাকবে। এখানে সলিডটা লিখতেও পারো, না লিখলেও অসুবিধা নেই, কিন্তু এই বিক্রিয়াটা লিখে ছাড়লে হবে না, এখানে তোমাকে ব্যালেন্স করতে হবে। কীভাবে ব্যালেন্স করবো দেখো, ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন দুটো আছে এখানে, তাই এখানে প্রথমেই আমাকে 2 খাওয়াতে হবে। তাহলে আমার দুটো ক্লোরিন হলো, যেহেতু নাইট্রোজেন দুটো হয়ে গেছে তাই এখানে 2 নাইট্রোজেন করলাম। এবার দেখো OH দুটো আছে এখানে, সেই জন্য এখানেও 2 অণু জল খাবে। অর্থাৎ ট্রায়াল অ্যান্ড এরর এই পদ্ধতিতে তুমি ব্যালেন্স করতে পারো। বা এছাড়াও আমি জারণ বিজারণ বিক্রিয়াগুলির ক্ষেত্রে জারণ সংখ্যা পদ্ধতিতে তোমাদের ব্যালেন্স শিখিয়েছি,
সেইভাবেও তোমরা ব্যালেন্স করতে পারো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কীভাবে লিখব? প্রথমেই বলবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে শুষ্ক কলিচুন সহ উত্তপ্ত করলে আমরা তীব্র ঝাঁঝালো, এই দেখো শুধু অ্যামোনিয়া বললে হবে না, বলতে হবে এখানে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস নির্গত হয় এবং ক্যালসিয়াম ক্লোরাইড ও জলীয় বাষ্প উৎপন্ন হবে, এবং তারপরে সমীকরণটা দেবো। ঠিক আছে, তাহলে এর বেশিও লিখবো না, আবার এর কমও লিখলে আমার হবে না। নেক্সট একটা প্রশ্ন আসছি যে 1100 ডিগ্রি উষ্ণতায় যদি আমরা ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয় তাহলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এক্ষেত্রে দেখো আমার আবারও বিক্রিয়ক দুটো দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে আমরা কি দিচ্ছি, নাইট্রোজেন গ্যাস মিশিয়ে আমরা উত্তপ্ত করছি 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। অর্থাৎ বিক্রিয়ক দুটো লিখলাম, তীর চিহ্নের উপরে কন্ডিশনটা ওপরে আমরা লিখে দেবো। এবার এখানে কি তৈরি হবে না, এখানে হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কোক চূর্ণের একটা ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, তাহলে CaCN2 + C। তাহলে আমরা এই বিক্রিয়াটা ব্যালেন্স তো করছি, দেখো এখানে ব্যালেন্স হয়েই গেছে। তো আমরা এখানে শুধু ক্যালসিয়াম সায়ানামাইড আর কোক চূর্ণ উৎপন্ন হয় বলে ছেড়ে দিলে হবে না, আমার ভাষায় লিখতে হবে যে ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে 1100 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কোক চূর্ণের একটি ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, যাকে আমরা নাইট্রোলিন বলে থাকি, বলে আমরা এই বিক্রিয়াটা লিখব এবং ব্যালেন্স ফর্মে রাখবো। ঠিক আছে, তো এই অবধি প্রশ্ন থাকলে এই অবধি লিখে রাখতে হবে। যদি এরপরে থাকতো প্রশ্ন যে উৎপন্ন অবশেষে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমার কি ঘটে, সেক্ষেত্রে আমার এখানে CaCN2টাকে নিয়ে তার সঙ্গে জল, আর্দ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া করে আমাকে কি করতে হতো, CaCO3 প্লাস হচ্ছে আমার NH3 অর্থাৎ অ্যামোনিয়া উৎপন্ন হতো। ঠিক আছে, অর্থাৎ এখানে আবার আমার অ্যামোনিয়ার ঝাঁঝালো গ্যাস আমি পেতাম, কিন্তু এখানে যে প্রশ্নটা আছে তাতে কিন্তু এই বিক্রিয়াটা দেওয়ার প্রয়োজন নেই। এটা বোঝা গেল? অর্থাৎ প্রশ্নে যতটুকুন তোমার থেকে চাওয়া হবে তুমি ততটুকুনই লিখবে, তার বেশিও লিখবে না, কমও লিখলে হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসছে যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে আমার কি হবে সেটা সমীকরণ সহ লিখতে হবে। তো উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড মানে কি, কিউপ্রিক অক্সাইড কালো বর্ণের হয় CuO, কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে আমি কি দিচ্ছি, অ্যামোনিয়া গ্যাস মানে NH3 গ্যাস চালনা করছি, উত্তপ্ত করেছি মানে তাপ চিহ্নটা এখানে দেবো, দিলে কি হবে না কিউপ্রিক অক্সাইড থেকে আমার কপার যেটা বাদামি বর্ণের প্লাস এখানে আমার নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় প্লাস জলীয় বাষ্প বা জল উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা একটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া, তো সেই জন্যে এটা ভাষায় কিভাবে লিখব, ভাষায় লিখতে হবে প্রথমেই যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে আমার বাদামি বর্ণের কপার উৎপন্ন হবে এবং একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস নির্গত হয় যা নাইট্রোজেন। এখানে বলার পর বলবো যে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে কালো বর্ণের, এটা কিন্তু কালো, কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডকে আমার কপারে কী করেছে, বিজারিত করেছে বলে এখানে বিজারণ চিহ্নটা দেখাবো, এবং নিজে নিজে নাইট্রোজেনে জারিত হয়েছে, এটা হচ্ছে জারণ লিখলেই হবে বা জারিত হয়েছে বললেও হবে। অর্থাৎ আমাকে রাসায়নিক বিক্রিয়াটা জারণ বিজারণ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই জারণ বিজারণটা দেখাতে হবে এবং ভাষাতে বলতেও হবে যে অ্যামোনিয়া কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডকে বাদামি বর্ণের কপারে বিজারিত করেছে এবং অ্যামোনিয়া নিজে বর্ণহীন নাইট্রোজেন গ্যাসে জারিত হয়েছে। ঠিক আছে, তাহলে কি ঘটেছে এবং সেখানে জারণ বিজারণটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, তুঁতের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো, কি ঘটে সমীকরণ সহ লিখতে হবে। তো তুঁতে মানে কি, তুঁতে মানে কপার সালফেট CuSO4, এই কপার সালফেট জলীয় দ্রবণকে আমরা AQ বা অ্যাকোয়াস লিখতে পারি, তোমরা না লিখলেও হবে। তো তুঁতের জলীয় দ্রবণে আমরা কি যোগ করেছি, হাইড্রোজেন সালফাইড মানে H2S গ্যাস। তো তাতে কি উৎপন্ন হচ্ছে না, মনে রাখবে যে Cu2+, Zinc2+ বা Pb2+ এই জাতীয় যে যৌগগুলো আছে তাদের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করবে সবসময়তেই ধাতব সালফাইড অধক্ষিপ্ত হবে এবং সেই ধাতব সালফাইডটার ধাতুটা কি সে অনুযায়ী তার কালারও হয়। সাধারণত ধাতব সালফাইড কালো হয়, তবে জিঙ্ক সালফাইড হয় সাদা, ক্যাডমিয়াম সালফাইড হয় ইয়েলো। ঠিক আছে, এরকম ভিন্ন বর্ণেরও হয়ে থাকে।
তো এখানে কপার আর সালফাইড যুক্ত হয়ে CuS বা কপার সালফাইডের কালো বর্ণের অধক্ষেপ পড়বে এবং H2SO4 উৎপন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাপারটা কি বলবো না, তুঁতের জ্বলিত বনে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো বর্ণের কিউপ্রিক সালফাইড অধক্ষিপ্ত হবে এবং H2SO4 উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে বিক্রিয়াটা তো লিখবো, বিক্রিয়াটা ব্যালেন্সও লিখছি এবং মূল ব্যাপারটা অধক্ষেপ পড়ছে এবং অধক্ষেপটা যে হচ্ছে সেটাকে আমরা নিচের দিকে তীরচিহ্ন দিয়ে প্রকাশ করব এবং তার বর্ণটা আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা কি ঘটে সমীকরণ সহ লেখার প্রশ্নের উত্তরগুলো দেব। নেক্সট আসছে আমরা যে শর্ত সহ প্রস্তুতি বা রাসায়নিক বিক্রিয়া এই জাতীয় প্রশ্ন, এগুলোও 2 নম্বর করে থাকে এবং প্রতি বছর মাধ্যমিকে প্রায় 2টো করে প্রশ্ন আসে। তো সেইগুলো কিভাবে লিখব, প্রথম বলছি যে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আগের প্রশ্নের সঙ্গে পার্থক্য কী না, রাসায়নিক কি ঘটে সমীকরণ সহতে বিক্রিয়ক আর শর্ত দেয়া ছিল, বিক্রিয়া জাতটা জানতে চাওয়া হচ্ছিল এবং তার ঘটনাটা। এখানে হচ্ছে বিক্রিয়া জাতটা অবশ্যই দেয়া থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়ক দেয়া থাকবে, শর্তটা দেয়া থাকবে না। শর্ত মানে কি, শর্ত মানে কোন চাপে ঘটছে, কোন উষ্ণতা বা অনুঘটক কী ব্যবহার করা হয়েছে বা চুম্বক ক্ষেত্র আলোক ক্ষেত্র লাগে কি না, সেই অনুযায়ী আমাদের শর্ত লিখতে হবে। আর বিক্রিয়াটা চাক বা না চায় তোমাদের বিক্রিয়াটা কিন্তু আমাদের ব্যালেন্স সহই লিখতে হবে। যেমন ধরো প্রথমে একটা প্রশ্ন নিচ্ছি আমরা, অ্যামোনিয়াকে যদি বাইরের অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয়। এই প্রশ্নটাও গত বছর মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তো অ্যামোনিয়া মানে কি, আমার NH3, তাহলে আমার বিক্রিয়ক বলেছে অ্যামোনিয়া, তার সঙ্গে বায়ু মানে অক্সিজেন, এদের মধ্যে জারণ ঘটিয়ে মানে বিক্রিয়া ঘটিয়ে আমরা নাইট্রিক অক্সাইড মানে NO পাচ্ছি। NO যদি হয়ে যায় তাহলে আর পড়ে থাকে জল, এইটা উৎপন্ন হবে। তো এখানে শর্তটা চেয়েছে মূল বক্তব্য, সেক্ষেত্রে আমরা কি লিখব না, এই যে বিক্রিয়াটা যে শর্তে ঘটে সেই শর্তটা লিখতে হবে। শর্তটা কি না, প্রায় 700 থেকে 800 ডিগ্রি 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাপ লাগবে, প্লাটিনাম অনুঘটক আর 4 থেকে 5 ATM চাপ, তাহলে এই কন্ডিশনগুলো লাগবে। এবং এখানে যে প্লাটিনাম তার যেটা রাখা হয়েছে এখানে কিন্তু 0.001 সেকেন্ড এই সময়ের মধ্যে কিন্তু পাস করাতে হবে। অর্থাৎ বিক্রিয়াটাকে লিখে তার শর্তটাকে তীরচিহ্নের উপরে আমাদের লিখতে হবে। আর ভাষায় প্রথমে আমরা কি লিখব না, অ্যামোনিয়া ও অক্সিজেন গ্যাসের বিশুদ্ধ মিশ্রণকে 750 বা 700 থেকে 800 ডিগ্রি উষ্ণতা ও 4 থেকে 5 ATM চাপে 0.001 সেকেন্ডের মধ্যে প্লাটিনাম তারজালির মধ্য দিয়ে যদি চালনা করা হয় তাহলে নাইট্রিক অক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করবে বলে বিক্রিয়াটা আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা তোমাদের কিছু কিছু বিক্রিয়ার ব্যালেন্সগুলো একটু জটিল, সেগুলো একটু মনে রাখার মতনই করতে হবে। ঠিক আছে, 4 3 4 12টা হাইড্রোজেন, তাই এখানে 6টা হবে, আর 6 4 10টা মানে এখানে 5 হবে বলে এটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। নেক্সট প্রশ্নে আসি যে ইথিলিন থেকে কিভাবে আমরা পলিথিন উৎপাদন করা হয় তার শর্তসহ লেখো। তোমাদের বলে রাখি, ইথিলিন থেকে পলিথিন এটা পলিমার, এটা তোমাদের বইয়েতে একটা পদ্ধতি দেওয়া আছে, এছাড়াও আর একটা পদ্ধতি হয়। তো যেটা দেওয়া আছে সেটা আগে বলি যে ইথিলিন মানে কি C2H4 কি আমরা কি করছি, এমন একটা শর্ত দেবো যাতে সেটা পলিথিন মানে কি না CH2 হ্যাঁ CH2 হোল N একটা তৈরি হবে, অর্থাৎ N সংখ্যক ইথিলিন অণু, অর্থাৎ অসংখ্য ইথিলিন অণুকে আমরা একটা শর্তটা কি সেটাই আমার চাওয়া হয়েছে। শর্তটা কিভাবে লিখব না, শর্তটা হচ্ছে যে প্রায় 1500 থেকে 2000 ATM চাপে মানে উচ্চ চাপ এবং প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা ইথিলিন গ্যাসের অসংখ্য অণু কী হচ্ছে সংযোজিত হয়ে একটা কঠিন এবং বৃহদাকার দীর্ঘ শৃঙ্খলযুক্ত অণু তৈরি হচ্ছে, যেটাকে বলছি আমরা ইথিলিন। ঠিক আছে, তাহলে এইটাই তোমাদের বইয়ের দেয়া, যেটাকে আমরা পলিমারাইজেশন বিক্রিয়া বলি, সেইটাকেই আমরা লিখতে হবে যে ইথিলিনের অসংখ্য অণুকে 1.5 থেকে 2000 ATM চাপে এবং উচ্চ উষ্ণতা 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে একাধিক ইথিলিনের অণু পরস্পর যুক্ত হয়ে কঠিন দীর্ঘ শৃঙ্খলাকার একটা অণু তৈরি হয়, যাকে আমরা ইথিলিন বলি। তাহলে এইভাবেই আমাদের তৈরি হয় এবং এই বিক্রিয়াটা লিখতে হবে।
তো আরেকটা পদ্ধতি বলি, এটা বইতে নেই, সেটা হচ্ছে জিগলার নাটা অনুঘটক যদি আমরা ব্যবহার করি, ঠিক আছে, এটা টাইটানিয়াম কমপ্লেক্স থাকে, তো সেক্ষেত্রে অনেক কম উষ্ণতা এবং কম চাপেই আমরা পলিথিন প্রস্তুত করতে পারি। আচ্ছা নেক্সট বলি, নেক্সট এখানে একটা প্রশ্ন দেখায় যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতির শর্তসহ বিক্রিয়াগুলি লিখতে হবে। আমরা কি করব, অ্যামোনিয়া থেকে ইউরিয়া। তো অ্যামোনিয়া থেকে ইউরিয়া এই বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়, তাই আমাকে দুটো ধাপই লিখতে হবে। ধাপ 1 বলে আমি কি করছি, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করা হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে কিন্তু প্রশ্নে দেওয়া নেই, সেটা করতে হবে যে অ্যামোনিয়া প্রথমে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট মানে NH2C দ্বিবন্ধন ও NH4 অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করে, এবং ধাপ 2তে কি হয়, এই অ্যামোনিয়াম কার্বামেট অর্থাৎ NH2COO NH4 এইটা থেকে জল বেরিয়ে যে তৈরি হয় ইউরিয়া NH2CO NH2 প্লাস জল। তাহলে শর্তটা কি, এটা হচ্ছে বিক্রিয়াটা আমি লিখলাম, শর্তটা কি না, এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রায় 150 থেকে 175 ATM চাপে এবং প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে এখানে কতটা হচ্ছে, আমি 175 ATM চাপ আর প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়, যেটি পরবর্তী ধাপে তাপে বিয়োজিত হয়ে যাচ্ছে, এখানে তাপে বিয়োজিত হয়ে জলের অণু বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে এখানে কি বললাম যে এখানে উষ্ণতা এবং উচ্চ চাপ এই দুটো মূল কন্ডিশন, সেটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে ভাষায় প্রথমে লিখব যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড উচ্চ চাপ প্রায় 150 থেকে 175 ATM চাপ এবং উচ্চ উষ্ণতা প্রায় 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট এবং সেখান থেকে জল বিয়োজিত হয়ে ইউরিয়া পাওয়া যায় বলে দুটো বিক্রিয়া আমাদের দেখাতে হবে। এবারে আমরা আলোচনা করছি কিছু ব্যাখ্যা করো অর্থাৎ ব্যাখ্যাধর্মী বিভিন্ন প্রশ্ন। এই ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলো মানে মনে রাখবে এই জাতীয় প্রশ্নেরতেই উত্তরটা দেয়া থাকবে বা কি ঘটনাটা ঘটেছে সেটাও বলে দেয়া থাকবে, তোমাকে শুধু করতে হবে এই ঘটনাটা কেন ঘটেছে বা কী জন্যে ঘটেছে তার কোনো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা আমাদের রসায়নের যে বিভিন্ন রকম তত্ত্ব আছে সেই তত্ত্বর সাহায্যে ঘটনাটাকে বলতে হবে, এটাকেই আমরা ব্যাখ্যা বলি। এই জাতীয় প্রশ্ন 2 নম্বরের হয় এবং প্রতি বছরই 2-3টে করে প্রশ্ন থাকে। এক্ষেত্রে সাধারণত লেখাটা ভাষাতেই হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস দেখাতে হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে তুমি সামান্য কোনো ছবিও দেখাতে পারো। তো কয়েকটা প্রশ্ন দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ধরো গত বছরই এরকম প্রশ্ন ছিল, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। তাহলে বলেই দিয়েছে যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের থেকে বেশি, তোমাকে ব্যাখ্যা করতে হবে এটা কেন হলো। তো ব্যাখ্যা করার জন্য প্রথমেই আমাদের কি করব, বিভিন্ন রকম যে আমরা তত্ত্ব জানি সেখান থেকে বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl, এই NaClটা এমন একটা যৌগ যেটা হচ্ছে আমরা আয়নীয় যৌগ বা যেটাকে আমরা তড়িৎযোজী যৌগ বলি, এবং সেই তড়িৎযোজী যৌগতে কি হয় না সোডিয়াম আয়নকে ঘিরে থাকে কিছু ক্লোরাইড আয়ন, আমরা জানি এক্ষেত্রে 6টা হয়, ঠিক একইভাবে একটা অ্যানায়ন ক্লোরাইড আয়নকে ঘিরে থাকে 6টা সোডিয়াম পরমাণু। অর্থাৎ এক কথায় সোডিয়াম ক্লোরাইড যৌগটি একটি আয়নীয় যৌগ যেখানে আয়নগুলোর মধ্যে স্থির কুলম্বীয় আকর্ষণ বল বর্তমান, এই স্থির কুলম্বীয় আকর্ষণ বল বর্তমান বলে এদের বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক অনেক বেশি হয়। আবার যদি গ্লুকোজ বলি, গ্লুকোজ মানে কি, গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6, এই সংকেত না লিখলেও হবে, তো বলি গ্লুকোজ এটা একটা সমযোজী যৌগ, সমযোজী। তো সমযোজী অণু বা যৌগ যাই বলে না কেন, এখানে সমযোজী অণু থাকার জন্য এটা একক অনুরূপে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদের কোনো রকম স্থির কুলম্বীয় আকর্ষণ বল নেই, শুধুমাত্র অণু আকর্ষণ বল থাকে। এই অণু আকর্ষণ বল অনেক দুর্বল প্রকৃতির হয় বলে তাদের আমরা সহজে বিচ্ছিন্ন করে তরল দশায় আমরা উপনীত করতে পারি। আচ্ছা একটা ব্যাপার বলি, গলনাঙ্ক মানে কি, গলনাঙ্ক মানে এমন একটা উষ্ণতা যে উষ্ণতায় কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। তার মানে কঠিনে কি হয়, অণু আকর্ষণ বল বেশি আর তরলে কি অণু আকর্ষণ বলটা কম। অর্থাৎ
কঠিনের অণুগুলোকে বিচ্ছিন্ন করে একটু গ্যাপ তাদের মধ্যে বাড়াতে হবে, তাহলেই সেটা গলে তরলে পরিণত হবে। তাই যে ক্ষেত্রে অণু আকর্ষণ বল যত বেশি তাদের গলনাঙ্ক তত বেশি, আর যত কম আকর্ষণ বল অণু বা আয়নগুলির মধ্যে তাকে তত সহজেই আমরা তরলে করতে পারি, অর্থাৎ গলনাঙ্ক কম হয়। তাহলে এই প্রশ্নটার উত্তরে আমরা একটাই কথা লিখব যে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ, যেখানে সোডিয়াম আয়নকে কেন্দ্র করে থাকে ক্লোরাইড আয়ন এবং ক্লোরাইড আয়নকে কেন্দ্র করে থাকে সোডিয়াম আয়ন বিপরীত আধানযুক্ত, এবং তাদের মধ্যে স্থির কুলম্বে আকর্ষণ বল থাকার জন্য তাদের আকর্ষণ বল অনেক বেশি, তাই তাদের গলনাঙ্ক অনেক বেশি। অপরপক্ষে গ্লুকোজ সমযোজী অণু, তাই তাদের সহজেই আমরা বিচ্ছিন্ন করতে পারি, কারণ অণু আকর্ষণ বল অনেক কম, তাই এদের গলনাঙ্ক অনেক কম হয়। ঠিক আছে, নেক্সট বলছে একটা প্রশ্ন, দেখো ফ্লোরিন সোডিয়ামের সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে। এক্ষেত্রে উত্তরটা দেওয়া আছে যে ফ্লোরিনের সঙ্গে এনে যুক্ত হয়ে এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ, এটা আয়নীয় বন্ধন গঠন করে, কিন্তু এইচ আর ফ্লোরিন যুক্ত হয়ে এটা সমযোজী বন্ধন গঠন করে, এটা বলে দেওয়া আছে। তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে আমাদের চেনা জানা তত্ত্বের সাহায্যে। তো কীভাবে ব্যাখ্যা করবো, এক্ষেত্রে আমি প্রথমে ইলেকট্রন বিন্যাসটা লিখে নেবো। ফ্লোরিন আমাদের 9 নম্বর মৌল, তার মানে কে কক্ষে 2 আর এল কক্ষে আছে 7টা ইলেকট্রন। যদি সোডিয়ামের যাই, সোডিয়ামের কে কক্ষে আছে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 1টি ইলেকট্রন, আর হাইড্রোজেনের প্রথম কক্ষে 1টি ইলেকট্রন। তো রাসায়নিক বন্ধন পড়াবার সময় আমরা প্রথমেই বলেছিলাম রাসায়নিক বন্ধন কেন করে, কারণ হচ্ছে তারা নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। তো এখানে দেখো ফ্লোরিন একটা তীব্র তড়িৎঋণাত্মক মৌল, যে তার সর্বহিত কক্ষটা নিয়নের মতো পাওয়ার জন্য 1টি ইলেকট্রন প্রয়োজন, আর সোডিয়াম সেও সর্বহিত কক্ষে 8টা করার জন্যে বা নিয়নের মতো ইলেকট্রন লাভের জন্য 1টি ইলেকট্রন বর্জন করতে চায়, এবং এটি তীব্র তড়িৎধনাত্মক মৌল। তীব্র তড়িৎধনাত্মক আর তড়িৎঋণাত্মক মৌল যারা 1টি ইলেকট্রন গ্রহণ বা 1টি ইলেকট্রন বর্জন করতে চায়, তখন তাদের মধ্যে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে আয়নীয় বন্ধন। সেই কারণে সোডিয়াম আর ফ্লোরিনের মধ্যে আয়নীয় বন্ধন দেখতে পাই। অর্থাৎ তাহলে সোডিয়ামটা কি করলো, 1টি ইলেকট্রন বর্জন করলো, সোডিয়াম বলতে হবে 1টি ইলেকট্রন বর্জন করে Na+ পরিণত হয়, আর ফ্লোরিন সহজেই ওই 1টি ইলেকট্রন গ্রহণ করে F- পরিণত হয়। তারপর তাদের মধ্যে আমাদের কুলম্বী আকর্ষণের বলের মাধ্যমে যুক্ত হয়ে আয়নীয় বন্ধন গঠন করে। কিন্তু হাইড্রোজেন তড়িৎধনাত্মক মৌল নয়, ফ্লোরিনও তড়িৎধনাত্মক মৌল নয়, ঋণাত্মক মৌল। ঠিক আছে, এবং ফ্লোরিন যেমন নিয়নের মতো ইলেকট্রন লাভের জন্য 1টি ইলেকট্রনের প্রয়োজন, হাইড্রোজেনের ও হিলিয়ামের মতো ইলেকট্রন জন্য 1টি ইলেকট্রনের প্রয়োজন, অর্থাৎ দুটো মৌলেরই ইলেকট্রনের প্রয়োজন। তাই কি হবে না, এই হাইড্রোজেন আর ফ্লোরিন এরা কি করলো, সর্বহিত কক্ষের 1টি করে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করছে। ঠিক আছে, বাকি ফ্লোরিনের যে 7টা, 1টা 2টো 3টে 5টা 6টা 7টা ইলেকট্রন থাকছে, এই সমভাবে ব্যবহার করার জন্য ফ্লোরিনও অষ্টক পূর্তি হচ্ছে, আবার হাইড্রোজেনের ডাবলেট বা দ্বৈত সূত্রপূর্ণ হচ্ছে, তাই সেখান থেকে হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করছে, সমযোজী বন্ধন গঠন করছে বা সমযোজী অণু গঠন করে। ঠিক আছে, এটা বুঝতে পারলে? তো এইভাবে ব্যাখ্যাটা আমাকে দিতে হবে, এবং প্রয়োজনীয় ছোটোখাটো আঁকাও আমাকে দেখাতে হতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলি যে পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়া গ্যাসকে P2O5 দ্বারা শুষ্ক করা যায় না, এটা কেন, ব্যাখ্যা করতে হবে। দেখো অ্যামোনিয়া গ্যাস কি, অ্যামোনিয়া একটা হচ্ছে ক্ষারীয় পদার্থ, ক্ষারীয় গ্যাস, আর P2O5 জল শুষ্ক করবো মানে কি, মানে কিছু জলীয় বাষ্প আছে, আর P2O5 এটা হচ্ছে আম্লিক অক্সাইড। তো আম্লিকের সঙ্গে ক্ষারীয় সবসময় কী হবে, বিক্রিয়া হয়ে যাবে। তো বিক্রিয়া হয়ে কি তৈরি করবে না, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম মানে NH4 হবে, অ্যামোনিয়াম ফসফেট মানে PO4, PO4 3 হয়, তাহলে এখানে 3 হবে, অ্যামোনিয়াম ফসফেট এটা তৈরি করবে। তাহলে আমাদের ব্যালেন্স করে নিতে পারি, এখানে 2 আছে, এখানে 2 খাওয়ালাম, তাহলে 3 দুনে 6টা হলো, এখানে 6 খাওয়ালাম, তাহলে আমার এখানে 3 খাওয়ালেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে মূল কথাটা কি বলবো, যে অ্যামোনিয়া একটা ক্ষারীয় পদার্থ এবং P2O5 একটি আম্লিক পদার্থ, আম্লিক অক্সাইড, তাই জলীয় মাধ্যমে বা জলীয় বাষ্পের উপস্থিতি তারা বিক্রিয়া করে ফেলে, তাই আমরা এই পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা যায় না। নেক্সট আমরা আলোচনা করছি যে কিছু কিছু প্রশ্ন থাকে দেখাও বা দেখাও যে বলে।
এই জাতীয় প্রশ্নগুলো 2 নম্বরে থাকে, এরকম প্রশ্ন একটা দুটো করে প্রত্যেক বছরই আসে। তো বলি যে এই প্রশ্নটা ব্যাখ্যা করো প্রশ্নেরই অনুরূপ প্রশ্ন থাকে, শুধু পার্থক্য মনে রাখবে যে ব্যাখ্যা করোতে ডায়াগ্রাম বা ছবিটা ম্যান্ডেটরি নয়, ওখানে ভাষাটাই ম্যান্ডেটরি বা ভাষায় বোঝাতে পারলেই হবে। কিন্তু দেখাও যে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ছবি দেখাতে হবে যদি ছবি থাকে, বা কোনো ডায়াগ্রাম দেখাতে হতে পারে, বা কোনো গাণিতিক বিশ্লেষণ তোমাকে দেখাতে হতে পারে। যেমন তোমরা অঙ্কে করো না যে এক্সের মান প্রমাণ করে দেখালাম বা উপপাদ্য প্রমাণ করে দেখাই, ঠিক তেমনই তোমাকে কষে দেখাতে হবে। এই জাতীয় প্রশ্নের কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা প্রশ্ন নিচ্ছি যেটা আগের প্রশ্নের সঙ্গে অনুরূপ, যে ফ্লুরিন আয়নীয় বন্ধন গঠন করে সোডিয়ামের সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে। আগে ব্যাখ্যা বলে সেখানে আমরা কে তড়িৎ মৌল কে তড়িৎ ধনাত্মক মৌল এই ব্যাপারগুলো বলেছিলাম, এবং সেখানে আমরা বন্ধনের তত্ত্বর কথাটাও বলেছিলাম। কিন্তু এখানে দেখাও বলেছে, তাই ব্যাখ্যা করার প্রয়োজন নেই, আমাকে মূলত দেখাতে হবে ফ্লুরিন আর সোডিয়ামের মধ্যে আয়নীয় বন্ধনটা আর হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধনটা। কীরকম দেখাবো? ধরো ফ্লুরিন দেখাচ্ছি, ফ্লুরিন তার নিউক্লিয়াসের কে কক্ষে আছে 2টো ইলেকট্রন, এল কক্ষে আছে আমার 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন আছে। ফ্লুরিনের 7টা ইলেকট্রন আছে। আর তার সঙ্গে সোডিয়ামের কি আছে? কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, আর এম কক্ষে আছে 1টা ইলেকট্রন। তো সোডিয়াম কি করছে? নিয়নের মতো ইলেকট্রন লাভ করার জন্যে এখানে 8টা এই ইলেকট্রনটা এখানে দান করছে। তো এখানে পুরো ডায়াগ্রামে দেখাতে হবে। তার জন্য কি হলো না, ফ্লুরিন সর্বস্থ কক্ষ ইলেকট্রন দেখালেই শুধু হবে। ফ্লুরিনের বাইরের কক্ষ 8টি ইলেকট্রন হয়ে গেল, 3 4 5 6 7 8টা হয়ে গেল, হয়ে ফ্লুরিন মাইনাসে পরিণত হলো। অপরপক্ষে সোডিয়াম ইলেকট্রন দেওয়ার জন্যে শুধু বাইরের কক্ষটা দেখালেই হবে। আমার এখানে 1 2 3 4 5 6 7 8টা প্লাসে পরিণত হলো। অর্থাৎ আমাকে ডায়াগ্রাম দিয়ে দেখাতে হবে যে সোডিয়াম ইলেকট্রন বর্জন করলো ফ্লুরিনকে, তাই সোডিয়াম প্লাসে পরিণত হলো, ফ্লুরিন মাইনাসে পরিণত হলো। এবার এই প্লাস আর মাইনাসের মধ্যে স্থির তড়িৎাকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে তারা আয়নীয় বন্ধন গঠন করলো। ঠিক আছে? অপরপক্ষে যখন আমি হাইড্রোজেন দেখাবো, হাইড্রোজেন তার বাইরের কক্ষে 1টা ইলেকট্রন, ফ্লুরিন তার বাইরের কক্ষে আছে 7টা ইলেকট্রন। এই দুজনেরই ইলেকট্রনের প্রয়োজন, তাই এখানে এই দুটি ইলেকট্রনকে তারা সমভাবে ব্যবহার করে তারা সমযোজী বন্ধন গঠন করছে। তাই আমরা এখান থেকে এই যে সমযোজী বন্ধনের অণুটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই মূল কথাটা বলতে চাইছি এটাই, দেখাও বললে ভাষাতেও লিখতে হবে, কিন্তু ভাষায় যে কিছু লিখবো না তা নয়, ভাষাতেও লিখবো, লিখে তার সঙ্গে আমাকে অবশ্যই যেটা দেখাতে হবে এই ডায়াগ্রামটা দিয়ে তাদের আয়নীয় বন্ধন বা সমযোজী বন্ধনটাকে দেখাতে হবে। ঠিক আছে? এবার আমরা নেক্সট প্রশ্নে আসছি। দেখাও যে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়। তো এখানেও দেখাতে হবে, অর্থাৎ আমাদের মূলত ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া এই অংশটা দেখাতে চেয়েছি। তো আমরা সেই জন্য প্রথমে কি ব্যাপারটা লিখে নিচ্ছি যে গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করে আমরা যদি গলিত অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে সমপ্রবাহ তড়িৎ চালনা করি, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু ও অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হবে। বলে আমরা কি করব, অ্যালুমিনিয়াম মানে Al2O3, এটা লিকুইড মানে তরল অবস্থায় উত্তপ্ত করে নিতে হবে, যেটা আমার আয়নিত হচ্ছে কিভাবে না এল, এখানে 3 আছে তাই Al3+, এবং 2টো অ্যালুমিনিয়াম আছে বলে 2 প্লাস 3টি অক্সিজেন 2-, এই আয়নে এরা বিয়োজিত হয়ে যাচ্ছে। এবার লিখব আমরা ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া কি? ক্যাথোডে কারা যায়? ক্যাটায়ন যায় ক্যাথোডে, অর্থাৎ Al3+, এই যে 2টো আয়ন উৎপন্ন হয়েছিল, ক্যাথোডে তো প্রচুর ইলেকট্রন থাকে, নেগেটিভ আধান, সেখান থেকে 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে 2টো অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হবে, যেটা আমার এখানে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হলো। ঠিক একইভাবে অ্যানোড বিক্রিয়া কী হবে? অ্যানোড বিক্রিয়াটাও আমাদের লিখতে হবে। অ্যানোড বিক্রিয়া কি লিখব, যে
এই যে অক্সিজেন 3O টাই লিখি, 3O2 এ কী করলো, আমার অক্সিজেনে পরিণত হচ্ছে, প্লাস 3 দুগুণে 6টা ইলেকট্রন বর্জন করছে। এখানে আরও ব্যবহার করতে পারো যে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়েছে। এবার এই অক্সিজেন পরমাণুগুলো, ঠিক আছে, 3টে অক্সিজেন পরমাণু, আরও 3টে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে 3টে অক্সিজেন তৈরি করে। তো এটাকে এক কথায় লেখা যায় এইভাবে যে 6O2 থেকে 3O2 প্লাস 12E, ঠিক আছে। বা এই 6O না লিখে এটাকে আমরা 6O না লিখে এটাকে আমরা হচ্ছে 2O2 থেকে O2 প্লাস 2 ইলেকট্রন, অর্থাৎ 4, মানে 4টে ইলেকট্রনও লিখতে পারি, ঠিক আছে। এইভাবেও আমরা দেখাতে পারি। তো আমরা এই দুটো তোমাদের বইতে এইভাবে দেওয়া যাচ্ছে, এইটাভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, এইভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। এইটা সবচেয়ে বেস্ট। এইভাবে আমাদের ক্যাথোড অ্যানোড বিক্রিয়া লিখে দেখাতে হবে। এবার আমরা আসছি কিছু নমুনা প্রশ্ন। সেই প্রশ্নগুলো তোমরা উত্তর বাড়িতে লিখবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আশা করি সুবিধা হবে। দেখো প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথমে আছে দেখো, লাল বর্ণের ব্রোমিন সেটা CCl4 বা ক্লোরোফর্মে দ্রবীভূত থাকলে তাকে ইথিলিন গ্যাস চালনা করা হলো, কি ঘটে সমীকরণ সহ লিখতে হবে। বা কপার সালফেটের লৌহ জলীয় দ্রবণে ধীরে ধীরে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হলো, সেটা কি হবে। এবং এরপরে প্রশ্ন শর্ত সহ দেখাচ্ছে, দেখো যে হেবার পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে যে আমরা অ্যামোনিয়া করি, সেই প্রস্তুতির তার শর্ত সহ লিখতে হবে। পর্ষ পদ্ধতিতে সালফারিক অ্যাসিড যে তৈরি করা হয়, সেখানে সালফার ডাইঅক্সাইডের জারণ প্রক্রিয়াটা, যেখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, তার শর্ত সহ লিখতে হবে। এবং দেখাও যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে, এখানেও একটি বিক্রিয়া লিখে দেখাতে হবে। অ্যামোনিয়ার লুইস গঠন, অর্থাৎ লুইস গঠনটা আঁকতে হবে। এখানে দেখাও যে দেওয়া হয়েছে, এটা অনেক সময় অঙ্কন করো, এরকমও দেওয়া থাকে প্রশ্নটা। এছাড়া ব্যাখ্যাধর্মী কয়েকটা প্রশ্ন দিচ্ছে, দেখো যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো, এটাও লিখবে। আর একটা প্রশ্ন, HCl সমযোজী হওয়া সত্ত্বেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন, সেটা ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে। আর এই জাতীয় প্রশ্ন উত্তর তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক বা কমেন্টের মধ্যে জানাতে পারো।